বন্ধুরা কেমন আছো সবাই? তোমাদের প্রত্যেককেই ম্যাথ এ টু জেড এতে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10 এর একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারের নাম লম্ব বৃত্তাকার চোখ, ইংরেজিতে কি বলছে, রাইট সার্কুলার সিলিন্ডার। দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতেই, বেশিরভাগ বাড়িতে পাইপ আমরা দেখেছি, যেমন জলের লাইনের পাইপ হয়। তো আমরা যদি একটা পাইপকে কাটি, একটা পাইপের টুকরো যদি আমরা দেখতে পাবো কি পাইপের টুকরোটা দেখতে এরকম। তো এই যে পাইপের যে টুকরোটা, এই ধরনের আমরা গ্লাস দেখেছি, কাচের গ্লাস পাওয়া যায় এরকম শেপেরই। তো এইগুলোকে আমরা বলি লম্ব বৃত্তাকার চোখ, রাইট সার্কুলার সিলিন্ডার। এটাতে সার্কুলার বলার কারণ হচ্ছে কি, এর দেখো দুটো বুক বা বেস, এই দুটোই কিন্তু সার্কেল, ঠিক আছে। আর রাইটের কারণ হচ্ছে, রাইট মানে কেন, কারণ এই বেসের সাথে এই যে সাইডটা বা পার্শ্বতলটা, এটা কিন্তু কি হয়, সবসময় লম্ব হয়। তো এই পার্শ্বতলটাকে অনেক সময় তোমরা এখন হয়তো এটা পড়বে না, এই যে লাইনটা, এই লাইনটাকে জেনারেটিং লাইন বলা হয়, চোঙের জেনারেটিং লাইন। তো এবার দেখো, সিলিন্ডার কিন্তু অনেক সময় এরকম হতে পারে, এরকমও সিলিন্ডার আমরা পাবো পরবর্তী ক্ষেত্রে। এগুলোকে কিন্তু আমরা রাইট সার্কুলার সিলিন্ডার বলতে পারবো না। আমাদের এখানে কি আছে, এখানে কিন্তু রাইট সার্কুলার সিলিন্ডারের কথাই বলা আছে। তাই মাঝে মধ্যেই দেখা যাবে যে লম্ব বৃত্তাকার চোখ বা রাইট সার্কুলার সিলিন্ডার না বলে শুধুমাত্র সিলিন্ডার বলা হলো। সিলিন্ডার মানে কিন্তু আমরা সবসময় ধরবো যে রাইট সার্কুলার সিলিন্ডার। তো এই ধরনের যে সিলিন্ডার, এটাকে বলা হয় অবলিক সিলিন্ডার। অবলিক সিলিন্ডার। তো আমরা কিন্তু অবলিক সিলিন্ডারের কথা এখানে পড়ছি না। যাই হোক, আমরা রাইট সার্কুলার সিলিন্ডার নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, আমরা যদি একটা কাগজের রাইট সার্কুলার সিলিন্ডার তৈরি করি, এবার কাঁচি দিয়ে আমরা যদি একটা সোজা দাগ বরাবর ধরো এই সিলিন্ডারটাকে কেটে দিলাম, তাহলে কি হবে, সিলিন্ডারটা তো খুলে যাবে, কাগজটা খুলে গিয়ে দেখো এরকম একটা রেক্টেঙ্গুলার শেপ তৈরি হবে বা আয়তক্ষেত্রাকার কাগজ তৈরি হবে। তো এবার এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটা দেখো একটা দিক, বা এটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা হবে, আর দৈর্ঘ্যটা হচ্ছে এই যে বৃত্তটা ছিল, বৃত্তাকার মুখ, দুদিকটাই সমান আছে, বৃত্তাকার মুখের যে পরিধি। তো এই যে বৃত্তাকার মুখ, তার যে পরিধি কি করে বার করবো, এই বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয়, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো রেডিয়াস, রেডিয়াস অফ সিলিন্ডার। তাহলে কি হবে না, এর পরিধি আমরা কি জানি, এর পরিধি হচ্ছে 2πr। তাহলে এই সাইডটা আমরা পেয়ে গেলাম 2πr। আর এই যে সিলিন্ডারের যে এই যে উচ্চতা, এখান থেকে এই পর্যন্ত যেটা, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা সাধারণত এইচ বলি। এটা হচ্ছে হাইট অফ দ্য সিলিন্ডার, হাইট। তো এটা দেখো এইচ। তো এই যে পুরো কাগজটার যদি আমরা ক্ষেত্রফল বার করতে চাই, আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2πr ইন্টু এইচ স্কয়ার ইউনিট, বর্গ একক। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 2πr h স্কয়ার ইউনিট। তাহলে দেখো, এই যে 2πr h স্কয়ার ইউনিট পেলাম, সেটা কি, সেটা আসলে সিলিন্ডারটার চারদিকটা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমরা সিলিন্ডারের পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 2πr h বর্গ একক, পার্শ্বতল। আচ্ছা, এবার দেখো, সিলিন্ডার তো দুটো মুখ আছে। তো এবার যদি আমাকে বলা হয় যে সমগ্র তল বার করতে হবে, টোটাল সারফেস এরিয়া। সমগ্র তল মানে এই দুটো মুখকেও যোগ করে দিলে হয়ে যাবে স্যার। তো আমাদের পার্শ্বতল তো আছে, প্লাস দুটো মুখের একই ক্ষেত্রফল হওয়া উচিত, এবং প্রতিটা মুখ কি
প্রতিটা মুখ হচ্ছে একটা করে সার্কেল, সার্কেলের ক্ষেত্রফল কত জানি, পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার স্কয়ার বর্গাকার। এটা হচ্ছে কি সমগ্রতল। তো এখানে দেখো তুমি একটু কমন নিয়ে নিতে পারো, 2 পাই ইন্টু এইচ প্লাস আর ইন্টু একটা আর এদিকে নিয়ে নিলাম বর্গ। তাহলে আমরা দুটো সূত্র পেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল, আমরা পেলাম সমগ্রতলের ক্ষেত্রফল। এবার অনেক সময় দেখা যাবে কি যে তোমাকে বললো যে একটা চোঙাকৃতি কৌটো, তার এক মুখ খোলা, তার যখন পার্শ্বতল বার করবো তাহলে আমরা বুঝতেই পারছি তখন কিন্তু 2 ইন্টু হবে না, তখন একটি পাই আর স্কয়ার থাকবে, তখন এই সূত্রটা একটু পাল্টে যাবে, 2টা কমন যাবে না, বুঝছে? তাহলে পার্শ্বতল বলুক বা সমগ্রতল বলুক, কি ধরনের চোঙ, তার কদিকের মুখ আছে বা কোন দিকের মুখ ঢাকা আছে কিনা আমাদের, সেটা দেখে আমরা নিজেরাই সূত্রটা ভেবে নিতে পারবো। এরপর দেখো আমরা যদি ভাবি যে ধরো যে 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন আমরা এখানে একটা প্রথমে বসালাম, তার উপরে আরেকটা 1 টাকার কয়েন বসালাম, তার উপরে আরেকটা 1 টাকার কয়েন বসালাম। এইভাবে ধরো আমরা কি করছি, কয়েন বসে বসে যাচ্ছি। তো কয়েন বসে বসে গেলে দেখো দেখতে কেমন হবে, একটা কিন্তু সিলিন্ডারের শেপ চলে যাবে, সিলিন্ডারের মতো তৈরি করবে। তো আমরা ধরে নিচ্ছি এই যে প্রতিটা কয়েনের যে হাইট, প্রতিটা কয়েনের তো একটা করে হাইট রয়েছে, সেই হাইটটা হচ্ছে 1 ইউনিট বা 1 একক। তাহলে এইচটা কয়েন বসালে কত একক পাবো, এইচ পাবো। আর একটা কয়েনের ধরো ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে আর। তো এবার দেখো এই যে কয়েনটা, এই কয়েনের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। তো এই পাই আর স্কয়ার বর্গ এককের কয়েন কতগুলোকে বসিয়েছো তুমি, পাই আর স্কয়ার বর্গ এককের কয়েন বসিয়েছো তুমি 1 একক করে যদি দৈর্ঘ্য হয়, 1 একক করে যদি উচ্চতা হয়, তাহলে এইচটা কয়েন বসালে এইচ একক তৈরি হবে। তাহলে তোমার মোট ক্ষেত্রফল বা মোট এই যে জায়গাটা বা কয়েনটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই মোট ম্যাটেরিয়ালটা কি হবে, পাই আর স্কয়ার ইন্টু এইচ। তখন কিন্তু দেখো ঘন একক হয়ে যাবে। কেন ঘন একক হবে, কারণ এখানে বর্গ একক ছিল, তার সাথে এইচ আরেকটা লেন্থ গুণ হচ্ছে, ঘন একক হয়ে গেল। এটাকে কিন্তু আমরা বলবো কি ভলিউম, বা এটাকে আমরা ঘনফল বলবো বা আয়তন বলবো। তাহলে আমরা একটা সিলিন্ডারের হাইট যদি এইচ হয়, রেডিয়াস যদি আর হয়, তখন তার ঘনফল পেয়ে গেলাম পাই আর স্কয়ার এইচ ঘন। এবার দেখো আমরা সাধারণত বাস্তবে যে সমস্ত সিলিন্ডার দেখি, যেমন ধরো পাইপ, জলের পাইপ, গ্লাস, এগুলো কিন্তু ফাঁপা সিলিন্ডার। ফাঁপা সিলিন্ডার হলে কি হবে, তার যে পার্শ্বতল, এই পার্শ্বতলটা একবারেই পাতলা কিন্তু থাকে না, থাকে কি পার্শ্বতলটা কি থাকে, পুরু থাকে। তো পার্শ্বতলটা ধরো এরকম, এরকম ভাবে তৈরি হয়। তো এখানে দেখো আমরা যদি ভাবি যে এই যে জায়গাটা, এই যে পুরো জায়গাটা, মাঝটা তো ফাঁপা, কিন্তু এখানে তো কি আছে, এখানে পাইপ তৈরি করতে গেলে যে ম্যাটেরিয়ালটা লাগে, প্লাস্টিক লাগে, বা কাঁচের গ্লাস তৈরি করতে গেলে যে ম্যাটেরিয়ালটা লাগে, কাঁচ লাগে, তো তার আমাদেরকে যদি পরিমাণটা বার করতে হবে, বা তার আমরা কি বলবো, তার যে ভলিউম সেটা কত, বা তার এই দুটো পার্শ্বতল মানে বাইরের দিক আর ভিতরের দিক, এই পার্শ্বতল কত, সেগুলোকে আমরা কি করে বার করবো। এখানে দেখো দুটো বৃত্ত আছে, একটা বৃত্তের ক্ষেত্রফল ধরো ভিতরটা হচ্ছে R1 আর এই বড়টা বাইরেটা হচ্ছে R2। তো এবার দেখো আমরা যদি প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফল করি, আমরা কি জানি যে বাইরের দিকের যে পার্শ্বতল, আমরা তার সূত্র পড়লাম 2 পাই R2 H। দুটোর ক্ষেত্রেই কিন্তু কি
হাইট একই, এইচ সেম হাইট, এটা বড় হয়ে গেল। আচ্ছা, এবার ভিতরের দিকের যে পার্শ্বতল ভিতরের দিকে আছে, এটা বাইরের দিকের গাটা, এটা ভিতরের দিকের গাটা, কি হবে 2πr1h বড় হয়ে। এবার তুমি কি করবে, এই দুটোকে যোগ করে দাও, যোগ করলে হয়ে যাচ্ছে 2π×r1 প্লাস r2 × h বর্গ। এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার যদি বলা থাকে যে এর মুখটা চাপা আছে, দুটো মুখই বন্ধ করা আছে, তাহলে দুটো মুখই বন্ধ করা থাকলে দেখো তখন কিন্তু তোমার কি হবে, এখানে এর ক্ষেত্রফলটা যোগ হবে, তার মানে কি হবে, এর সাথে হবে πr1² আর এর ক্ষেত্রফলটাও যোগ হবে, এটাও কিন্তু πr1², তাহলে 2πr1² হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি যে এটা ঘনফলটা, মানে কি পরিমাণ ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি আছে। তো ঘনফল যখন করব দেখো হিসেব করে কিভাবে বার করব না, আমরা ধরে নিচ্ছি পুরো চোঙটা হচ্ছে সলিড। পুরো চোঙটা যদি সলিড হতো তাহলে দেখো এর ঘনফল হচ্ছে πr2² h ঘন। কিন্তু পুরোটা তো সলিড নেই, ভিতরে একটা চোঙ আরো কেটে বার করানো আছে, তাহলে তার ক্ষেত্রফল কত, এই যে ফাঁপা ভিতরে চোঙটা রয়েছে, মানে যে জায়গায় দিয়ে জল যাচ্ছে তার ঘনফল হচ্ছে πr1² h ঘনফল। তাহলে এই যে চোঙের ক্ষেত্রফল তার সাথে এই চোঙের ক্ষেত্রফল বা বলা হয় ঘনফল, এইটাকে বিয়োগ করলে কি পাবে, π×r2² r1² × h ঘনফল। ব্যাস, এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, একটা ফাঁপা যদি চোঙ হয় তার এটা পেয়ে গেলাম। এবার দেখো আমরা চলে আসছি কোষে দেখি 8। কোষে দেখি 8-এর আমি 2-3টি অঙ্ক নিয়ে আলোচনা করছি, বাকি অঙ্কগুলো তোমরা পারবে, দেখবে, চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই চেষ্টা করবো সাহায্য করার। দেখো আমরা প্রথমেই চলে আসছি তীরের অঙ্ক। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ব্যাস, এখানে চেষ্টা করবে সবসময় একটা ছবি আঁকা, নিজেরও বুঝতে সুবিধা হবে, ভুল কম। তাহলে ব্যাসার্ধ আমরা আর ধরবো আর উচ্চতা হচ্ছে এইচ ধরবো। প্রথমে কি বললাম, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবার বলা আছে ড্রামটি তৈরি করতে কত বর্গ সেমি লেগেছে না 1816 বর্গ সেমি, এতটা চাদর লেগেছে, মানে যে মেটেরিয়াল দিয়ে তৈরি সে মেটেরিয়ালে চাদর লেগেছে। তাহলে বলছে ড্রামটির উচ্চতা কত হবে। তো এখানে লক্ষ্য করো ঢাকনা সমেত যেহেতু বলেছে, তার মানে তোমার কি হবে, পার্শ্বতল এবং দুটো মুখ মানে সমগ্র তলের ক্ষেত্রফল করতে হবে। আমরা ধরে নিয়েছি উচ্চতা হচ্ছে কত, h হাইট। তো হাইট যদি h হয়, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি, পার্শ্বতল হচ্ছে 2πr(h) প্লাস সমগ্র তল হচ্ছে 2 × πr²। এই দুটোর সামটা কত হওয়া উচিত, 1816। 2 × π মান 22 সাল বসিয়ে দিলাম, ইন্টু h প্লাস r ইন্টু r ইকুয়াল টু 1816। এগারো দুয়ে 22, 11 × 5 = 55, 11 × 6 = 66,
4 4 6 24 4 4 16 8 plus 14 into 14 equal to 2 7 14 2 32 that is 7h plus 14 into 7 equal to 32 बस এখান থেকে দেখো ক্যালকুলেশন করে আমরা কি পেয়ে যাব h এর মান পেয়ে যাব ঠিক আছে তাহলে h এর মান আমরা যখন পেয়ে যাব তাহলে কি পেয়ে গেলাম উচ্চতায় তো আমরা চেয়েছি ড্রামটির উচ্চতা হিসাব করে বলেছি উচ্চতা পেয়ে গেলাম এবার চলে আসছি আমরা 6 এর অঙ্কতে 6 দেখো 6 বলছে যে সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জার আছে সমান ব্যাস সমান উচ্চতা দেখো ছবিতে যদি একটু চেঞ্জ হচ্ছে সমান হচ্ছে না তিনটে এরকম চৌমাকৃতি জার আছে কি বলা আছে প্রথমটিতে 2/3 অংশ 2/3 অংশ আছে আচ্ছা দ্বিতীয়টাতে দেখো 5/6 অংশ আছে আর তৃতীয়টা দেখো 7/8 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ আছে লঘু সালফিউরিক অ্যাসিড আছে তাই তো আচ্ছা ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় আর একটা বড় জারে তিনটা অ্যাসিডকে রাখা হয়েছে আমরা এক কাজ করি এর ব্যাসার্ধ আর এর উচ্চতা h ধরে নিচ্ছি এদের ব্যাসার্ধ আর উচ্চতা h ধরে তো এখানে দেখো এখানে ব্যাস কত বলা আছে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাস আর 2r সমান 2.1 ডেসিমিটার এককগুলোকে একটু খেয়াল করতে হবে তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয় এখানে দেখা গেল কি যে এই যে পুরো উচ্চতাটা ভরেনি 4.1 ডেসিমিটার ধরেছে তার মানে আমরা এখানে ধরে নিচ্ছি যে এটাকে h ধরি এটা h সমান 4.1 ডেসিমিটার প্রথম তিনটি জারে ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার আচ্ছা এখানেও বলা আছে 1.4 ডেসিমিটার কি বার করতে হবে তাদের উচ্চতা হিসাব করতে বলেছে এদের উচ্চতা কত দেখো আমরা উচ্চতা ধরে নিয়েছি h তাহলে বলো যে এদের প্রত্যেকটা তো আয়তন সমান আয়তন সমান হলে কি হবে আয়তন কত পাই r স্কয়ার h এবার এই পাই r স্কয়ার h এর 5/6 অংশ এই পাই r স্কয়ার h এর 2/3 অংশ এই পাই r স্কয়ার h এর 7/8 অংশ তার মানে দেখো পাই r স্কয়ার h এর মোট 2/3 প্লাস 5/6 প্লাস 7/8 এতটা পরিমাণ জায়গাতে কি আছে এতটা পরিমাণ হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড আছে তো এখানে দেখো আমরা আর এর মান কত পাবো 0.7 368 24
20, 21, 22/7 into 0.7 into 0.7 into h into 40 41 41 আর 16 7 আর 5, তাই তো ঠিক করেছি? 57/24, রাইট? এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের এই তিনটে জারের মোট যে পরিমাণে লঘু সালফিউরিক অ্যাসিড আছে সেটা আমরা পেয়ে গেলাম। এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো এই যে লঘু সালফিউরিক অ্যাসিড, সেই লঘু সালফিউরিক অ্যাসিডটা কিন্তু কোথায় এসছে? চলে এসছে এখানে। তো এই যে সালফিউরিক অ্যাসিডের আয়তন কত? এই সালফিউরিক অ্যাসিডের আয়তন হচ্ছে পাই r²H বর্গ ডেসিমিটার, সরি ঘন ডেসিমিটার, 22/7 ইন্টু আর কত হবে? 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু এইচ মানে 4.1। তাহলে দেখো আমাদের এই তিনটে মিলে যে আয়তন আর এর আয়তন, এই দুটো প্রশ্ন অনুযায়ী কি হওয়া উচিত? সমান হয়ে যাওয়া উচিত। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? 22/7 ইন্টু আমরা এদিকে সমান বসিয়ে দিচ্ছি ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু h ইন্টু 57/24। 22 কাটাকুটি হবে। এগুলো যতটা সম্ভব চেষ্টা করবে শেষে কাটাকুটি করে, যদি দরকার হয় শেষে গুণ করবে, একবার প্রথমে গুণ করে সমানস্থ করবে না। এবার দেখো এখানে পয়েন্ট তুমি তুলে দিতে পারো, পয়েন্ট তুলে দিতে পারো। হ্যাঁ, 7 3 21 একবার, 3 21 একবার। আচ্ছা, এবার 4 6 24, এখান থেকে তুমি পাচ্ছ 3 3 1 3 4 5 3 9 27। আচ্ছা, এখনো 4.1 আছে। বাস, এবার এখান থেকে h সমান পেয়ে যাচ্ছে কত? 6 এদিকে গুণ হলো 3 ইন্টু 6 ইন্টু 4.1 বাই 3 ইন্টু 6 ইন্টু 4.1, আর তো কিছু পড়ে নেই এখানে, বাই 90। ব্যাস, এরপরে কাটাকুটি করলে তুমি কি পেয়ে যাবে? উচ্চতাটা পেয়ে যাবে। আমাদের দেখো এখানে বলেছে কি যে তাহলে তাদের উচ্চতা হিসেব করি, কারণ প্রথমে যে জালগুলো ছিল তাদের উচ্চতা, প্রত্যেকটার উচ্চতা সমান আছে। আচ্ছা, এখানে দেখো 8-এর একটা অঙ্ক আছে, 8-এর অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 8 যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে। দেখো এখানে খেয়াল রাখতে হবে, এই যে পাম্পটাতে জল কি করছে, 1 মিনিটে কতটা নিয়ে যাচ্ছে? 1 মিনিটে নিয়ে যাচ্ছে কত? 2500 মিটার। এই যে 1 মিনিটে 2500 মিটার নিয়ে গেল, এটাকে কিন্তু আমরা কি করব? এটাকে কিন্তু চোঙের আমরা উচ্চতা করে দেব। আচ্ছা, ব্যাস বলা আছে কি? ব্যাস বলা আছে 2r সমান 14। তাহলে এখান থেকে r সমান আমরা পেয়ে গেলাম 7 কি বলা আছে? এখানে কিন্তু দেখো 7 সেন্টিমিটার বলা আছে। আর 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করতে বলেছে। তাহলে আমাদের লিটারে নিয়ে যাওয়ার উপায় কি? ডেসিমিটারে করতে হবে। তাহলে প্রথমেই তুমি এই যে সেন্টিমিটার থেকে ডেসিমিটার করো, কি করবে? সেন্টিমিটার থেকে ডেসিমিটার করতে গেলে, তাই তো, আর এটাকে মিটার থেকে তুমি ডেসিমিটার করো, মিটার থেকে ডেসিমিটার করতে গেলে এবার দেখো তাহলে 1 মিনিটে এই পাইপটা পুরোটাই জলপূর্ণ হয়ে যাবে। তার মানে আরো সহজ করে বললে হয়, 1 মিনিটে এই পাম্প সেটটা যেখান থেকে জল বের হচ্ছে সে কি করবে? এর যে আয়তন, সেই আয়তনের জল সেচ করবে।
তার আয়তন কত? পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। পাই 22/7 ইন্টু আর স্কয়ার 0.7 ইন্টু 0.7 ইন্টু এটা হচ্ছে লিটার। দেখো আমরা জানি ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার, তাই তো? তাহলে এখান থেকে বা এখানে দেখো বলা আছে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাই আমরা কি করলাম সমস্ত এককগুলোকে ডেসিমিটারে চেঞ্জ করলাম। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, সাথে সাথে কাটাকুটি হলো 10 থাকলো, এখানে দেখো 10-এর সাথে একটা শূন্য, এটাকে আবার 10 আর একটা শূন্য, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 22 ইন্টু 7 ইন্টু 250 লিটার। এবার দেখো আমাদেরকে বলেছি কি যে 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করতে হবে। তাহলে আমরা তো এখন বার করেছি 1 মিনিটে, তাহলে 1 ঘন্টায় কতটা? 1 ঘন্টায় যে জল সেচ হবে 22 ইন্টু 7 ইন্টু 250 ইন্টু 60। 1 মিনিটে হলে 1 ঘন্টায় করে ফেললাম, 60 দিয়ে গুণ করে এত লিটার। এবার আমাদের কিন্তু উত্তর লিটারে চাই না, উত্তর চেয়েছে কিলো লিটারে। তাহলে কি জানি আমরা? কিলো হেক্টো ডেটা লি। তাহলে লিটার থেকে দেখো 1 2 3 কিলো লিটারে যেতে হবে। তাহলে আমাদের উত্তর কি হবে? 22 ইন্টু 7 ইন্টু 9 কিলোমিটার। এবার একটু গুণটা একটু করে নেবেন যারা 11 5 আর 30 এত কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় পাম্পটা এত কিলোমিটার জল সেচ করবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা এমসিকিউ এর আলোচনাতে আসি। এমসিকিউ 19-এর দাগে যে এমসিকিউ আছে, দেখো প্রথমেই বলছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত R1 R2 2:3 ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, আর উচ্চতার দৈর্ঘ্যের অনুপাত H1 H2 5:3। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা কি জানি? বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই R1 H1 আর 2 পাই R2 H2। দেখো সরাসরি তুমি এরকম করে বসিয়ে দিতে পারো, বা আবার এই অনুপাত থেকে সংখ্যা নিয়ে বসাতে পারো, একই ব্যাপার ঘুরে ফিরে আসবে। এগুলোকে ক্যান্সেল করো, তাহলে দেখাই যাচ্ছে যেটা 2 ইন্টু 5 3 ইন্টু 3। তাহলে দেখো 10:9। তাহলে অপশন সি আছে, অপশন সি 10:9। আচ্ছা, এরপর এমসিকিউ 2 তে আসি। এমসিকিউ 2 তে বলছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, এখানেও ব্যাসার্ধ R1 R2 2:3। আচ্ছা, উচ্চতার অনুপাত 5:3, একই অঙ্ক। তাদের আয়তনের অনুপাত কত? একই তোমরা পারবে, পাই 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 ক্যান্সেল করো, এখান থেকে দেখো পেয়ে যাচ্ছে কত? 4 R1 স্কয়ার করলাম 4, এটা হচ্ছে 9, আর এটা H1 হচ্ছে 5, আর এটা হচ্ছে 5:3। তাহলে এখান থেকে দেখো 20:27, এর অপশন বি আছে। আচ্ছা, আরেকটা আমরা বলি, তারপরে শেষ করব। 3 এমসিকিউ 3। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2। উচ্চতা দেওয়া আছে H1 H2 1:2 সমান, আয়তন কিন্তু সমান
মানে V1 আর V2 দুটো সমান, ভলিউম প্রথমের ভলিউম আর দ্বিতীয় ভলিউম। কি বার করতে বলেছে? তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে R1 একটা হচ্ছে R2। তো তাহলে দেখো যখনই আমরা পেয়ে গেছি দুটোর ভলিউম সমান, তার মানে এখান থেকে কি পাবো? পাই R1 স্কোয়ার H1 ইকুয়াল টু পাই R2 স্কোয়ার H2, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার H2 বাই H1। H2 বাই H1 কত হবে? 2/1। তো H1 বাই H2 বাই H1 2/1, তাহলে R1 বাই R2 √2 বাই √1, মানে √2/1, দ্যাট ইজ R1 is to R2 √2 is to 1। এটা দেখো অপশন নাম্বার বি তে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এগুলো তোমরা একটু করো, বাড়িতে নোট দিয়ে বসে করো। ভালো থাকো এবং প্রত্যেকেই তোমরা বেশি বেশি করে অঙ্ক করো। থ্যাংক ইউ।